অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমি তোমাদের ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা, বিষয় কোড 232109। আজ পড়াবো তোমাদের চতুর্থ অধ্যায়, প্রকল্পের মূল্য নিরূপণ। আজকের পড়ানোর বিষয় আলোচ্যসূচি প্রকল্প মূল্য নিরূপণ সম্পর্কে তোমাদের জানাবো। প্রকল্পের মূল্য নিরূপণের বৈশিষ্ট্যসমূহ, প্রকল্পের মূল্য নিরূপণের বিভিন্ন দিক, প্রকল্পের মূল্য নিরূপণের প্রকারভেদ। প্রথমে আমাদের জানতে হবে প্রকল্প মূল্য নিরূপণ কি। প্রকল্পটা কি? প্রকল্প বা প্রজেক্ট। প্রকল্প বা প্রজেক্ট হচ্ছে যে কোনো উন্নয়নশীল দেশসমূহের কাঙ্ক্ষিত একটা উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু প্রকল্প গ্রহণ করতে হয়। প্রকল্প বা হচ্ছে তোমার মানে এমন কিছু পরিকল্পনা করতে হয় যে পরিকল্পনা অবশ্যই দেশের বিভিন্ন সম্পদ, সম্ভাবনা, আর্থসামাজিক পরিবেশ প্রভৃতির উপর ভিত্তি করে প্রণীত হয়। যে কোনো পরিকল্পনা করার জন্য পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনার কিছু প্রকল্প হাতে নেয়। এই যেরকম আমাদের পরিকল্পনা করেছিল যে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার একটা যোগাযোগ তৈরি করার জন্য এই যে পদ্মা সেতু করলো, এটা কিন্তু একটা প্রকল্প হাতে নিয়েছিল। সেরকম এই যে পরিকল্পনাটাকে লক্ষ্য দেওয়ার জন্য প্রকল্পগুলো হাতে নিয়ে থাকে। আর এই প্রকল্প মূল্য নিরূপণটা কাকে বলে সেটা সম্পর্কে আমরা জানবো। প্রকল্পের মূল্য নিরূপণটা এমন একটি বিশ্লেষণ প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রকল্পের মূলধন বিনিয়োগ করা হবে। কিভাবে প্রকল্পটাকে মূলধন বিনিয়োগ করতে হবে কিনা, বা এই প্রকল্পটি আদেও মানে এই যে তহবিল আছে, তহবিল বরাদ্দের উপযোগী কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রকল্প মূল্য নিরূপণের মাধ্যমে। সাধারণভাবে আমরা বলতে পারি যে প্রকল্পের মূল্য নিরূপণ বলতে একটি প্রস্তাবিত প্রকল্প। কোনো প্রকল্পটা সেটা প্রস্তাবিত হতে হবে। প্রস্তাবিত প্রকল্প শুরু করার পূর্বে বিনিয়োগের যথার্থতা নিরূপণ, যে বিনিয়োগটা করতেছি সেটা যথার্থ কিনা সেটা নিরূপণ করতে হবে বলে একটা প্রস্তাবিত প্রকল্প শুরু করার পূর্বে এই বিনিয়োগের যে যথার্থতা এটা কিন্তু তোমার নিরূপণ করতে হবে। তাহলেই কিন্তু প্রকল্পের মূল্য নিরূপণে সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তাহলে প্রকল্প মূল্য নিরূপণটা কি? প্রকল্পের মূল্য নিরূপণ হলো প্রাক বিনিয়োগ বিশ্লেষণ, যা প্রকল্প অনুমোদন, তহবিল ছাড়, অবমুক্তি বা বাস্তবায়নের পূর্বে করা হয়। কি করা হয়? যে কোনো প্রকল্প বাস্তবায়ন করার আগে সেই তহবিল, তারপরে বিনিয়োগ করার আগে যে বিশ্লেষণ, এগুলো সম্পর্কে ধারণা নেওয়া হয়। এটি প্রকল্প পরিকল্পনা ধাপের একটা গুরুত্বপূর্ণ অংশ। পরিকল্পনা যখন প্রয়োগ করা হবে, প্রকল্প পরিকল্পনা প্রয়োগ করার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রকল্প মূল্য নিরূপণ করা। প্রকল্পের সম্ভাবনা সূচক সুবিধা, উপকারিতা ও পরিব্যয়ের বর্ণনা বিশ্লেষণ করে। প্রকল্প মূল্য নিরূপণটা হচ্ছে কি? প্রকল্প বা প্রকল্প বাস্তবায়ন করার আগে এটা বিশ্লেষণ করতে হবে এবং এর উপকারিতা কি, কিভাবে এটা কাজে লাগানো যায়, এটি প্রস্তাবিত প্রকল্পটির বিভিন্ন দিক ব্যাপকভাবে পর্যালোচনা করে থাকে। যে কিভাবে সঠিকভাবে একটা প্রকল্পনা বাস্তবায়ন করা যায় এই প্রকল্প মূল্য নিরূপণের মাধ্যমে সেটা কিন্তু বোঝা যায় এবং পর্যালোচনা করা যায়। আলিমুল্লাহ খান প্রকল্প নিরূপণের উপর একটা সংজ্ঞায়িত করেছেন। প্রজেক্ট অ্যাপ্রেজাল মিনস অ্যাসেসমেন্ট অফ এ প্রজেক্ট in order to make decision regarding the future courses of a action.
একটা অ্যাকশনে বা একটা কাজে নামার আগে, ফিউচারে একটা কাজে যাওয়ার আগে যে ডিসিশনগুলো নেওয়া হয় এবং কাজে লাগানোর আগে যে অ্যাসেসমেন্ট গুলো করা হয় সেটাকেই কিন্তু প্রকল্প মূল্য নিরূপণটা বলা হয়েছে। প্রকল্প মূল্য নিরূপণটা সম্পর্কে এই কথা বলা হয়েছে। উইকিপিডিয়াতে প্রকল্প মূল্য নিরূপণ নিয়ে কি বলেছে সেটা আমরা একটু জানি। প্রকল্পের মূল্য নিরূপণ বলতে এখানে বোঝাচ্ছে যে কাঠামোগতভাবে কোনো প্রকল্পের মূল্যায়ন। প্রকল্পের মূল্য নিরূপণ বলতে বোঝাইছে যে কাঠামোগতভাবে কোনো প্রকল্পের মূল্যায়ন প্রক্রিয়া বোঝায়, যার মাধ্যমে কোনো প্রকল্পের সম্মুখভাবে অগ্রগমন সম্ভব, এগুলোটা সম্ভব হয়। অর্থনৈতিক মূল্য নিরূপণ এবং অন্যান্য যে সিদ্ধান্তগুলো বিশ্লেষণের মাধ্যমে প্রকল্পের মূল্য নিরূপণ করা হয়, এই বিভিন্ন দিকসমূহ তুলে ধরেছে উইকিপিডিয়াতে। তাহলে আমরা জানলাম যে প্রকল্প মূল্য নিরূপণটা কি। এখন আমরা জানবো প্রকল্প মূল্য নিরূপণের বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য রয়েছে প্রকল্প মূল্য নিরূপণে, সেগুলো সম্পর্কে জানাবো। প্রকল্প মূল্য নিরূপণের জন্য কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো প্রকল্প মূল্য নিরূপণের কাজকে সহজতর করে থাকে, সঠিকভাবে কাজটাকে বাস্তবায়ন করা যায়। সাধারণত প্রকল্প প্রণয়নের সমস্ত যে প্রক্রিয়া রয়েছে, যখন এটা সমাপ্ত হয় তখন এই বিশ্লেষণ প্রক্রিয়া আরম্ভ হয়। তার ভিতরে যেটা আছে বিনিয়োগ পূর্ব বিশ্লেষণ। বিনিয়োগ পূর্ব বিশ্লেষণ বলতে এখানে যেটা বোঝাইছে যে প্রকল্প মূল্য নিরূপণের মাধ্যমে কোনো বিনিয়োগ, প্রকল্পে বিনিয়োগ, যে বিনিয়োগটা প্রকল্পে বিনিয়োগ করা হয় তার যথার্থ হবে কিনা, প্রকল্পের আর্থিক, কারিগরি, অর্থনৈতিক, সামাজিক, এই পরিবেশগত যে সব সম্ভাব্যতা রয়েছে কতটুকু তা এই প্রকল্পের বাস্তবায়নের জন্য বিনিয়োগ করা সম্ভব, সেগুলো সম্পর্কে বলা হয়েছে। এই যে বিনিয়োগ পূর্ব বিশ্লেষণ, বিনিয়োগ করার আগের যে বিশ্লেষণ, সেটা অর্থনৈতিক, কারিগরিক, আর্থিক কারিগরি, সামাজিক, পরিবেশগত যেসব সম্ভাব্যতা রয়েছে সেটা কতটুকু ইফেক্ট পড়বে সেটার কথা কিন্তু এই যে বিনিয়োগ পূর্ব বিশ্লেষণে সঠিকভাবে বলা হয়েছে। এটার জন্য কি আর্থিক ক্ষতি হবে না আর্থিক ক্ষতি থেকে মুক্ত হওয়া যাবে, সেগুলো সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তারপরে হচ্ছে গবেষণা। গবেষণার মাধ্যমে কিন্তু প্রকল্পের মূল্য নিরূপণটা সঠিকভাবে করা সম্ভব। প্রকল্প মূল্য নিরূপণকে গবেষণার সাথে তুলনা করা হয়েছে। গবেষণার মাধ্যমে যেমন কোনো বিষয় সহজভাবে আনা যায়, তেমনি প্রকল্পের মূল্য নিরূপণের মাধ্যমে প্রকল্পের সার্বিক দিক সম্পর্কে কিন্তু জানা সম্ভব হবে এই গবেষণার মাধ্যমে। এজন্য প্রকল্প মূল্য নিরূপণের এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গবেষণা। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে, ডিসিশন মেকিং প্রসেস, কিভাবে ডিসিশন নিতে হবে। প্রকল্পের মূল্য নিরূপণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সঠিকভাবে এবং সঠিক সময়ে যদি সিদ্ধান্ত গ্রহণ না করা যায়, সে প্রকল্পের কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না। এই জন্য বলা হয়েছে যে প্রকল্পের মূল্য নিরূপণের মাধ্যমে প্রকল্প সম্পর্কে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কিভাবে ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে এবং সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে, এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে সেটা জানা সম্ভব। তারপরে হচ্ছে সম্ভাব্যতা বিশ্লেষণ। সম্ভাব্যতা বিশ্লেষণ বলতে এখানে কি বুঝিয়েছে, যে প্রকল্পের মূল্য নিরূপণের মাধ্যমে একটি প্রকল্পের সার্বিক দিকের সম্ভাব্যতার কথা বলা হয়েছে, সর্বদিকের কথা বলা হয়েছে এখানে। যেমন কোনো প্রকল্প আর্থিক দিক থেকে লাভজনক হবে কিনা, সামাজিক দিক থেকে সমাজের মানুষের চাহিদা পূরণ করতে সমর্থ হবে কিনা, পরিবেশগত দিক দিয়ে অনুকূলে কিনা। যে একটা প্রকল্প হাতে নিল, সেটা যদি তোমার আর্থিকভাবে লাভবান না হয়, তারপরে হচ্ছে সামাজিকভাবে সেটা স্বীকৃত না হয়, এবং পরিবেশগতভাবে সেটা যদি মানুষের অনুকূলে কিনা, সেই সম্পর্কে কিন্তু জানা সম্ভব হবে। এজন্য এই সম্ভাব্যতা বিশ্লেষণ প্রকল্প মূল্য নিরূপণের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে ঝুঁকি চিহ্নিত করা, কি কি ঝুঁকি রয়েছে সেগুলো সম্পর্কে। রিস্ক অ্যাসেসমেন্ট। প্রকল্পের মূল্য নিরূপণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, মানে ঝুঁকি চিহ্নিতকরণ।
এর মাধ্যমে প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা হয়। প্রকল্পের কোনো আর্থিক ঘাটতি পড়বে কিনা, সমাজের দিক থেকে মানুষের কাছে অগ্রহণযোগ্য হবে কিনা, মাঝপথে প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। ঝুঁকি চিহ্নিত করতে হবে যে কোনো কাজ করতে গেলাম, মাঝপথে যদি আমরা সেই কাজটা শেষ না করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই এই যে প্রকল্পের মূল্য নির্ধারণটা পুরাটাই ব্যর্থ হবে। এই জন্য এই ঝুঁকি চিহ্নিতকরণ কিনা এটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে, জানতে হবে এবং চিহ্নিত করতে হবে যে কি কি সমস্যা ফেস করতে হবে এবং সেটা কোনোভাবে রিমুভ করা সম্ভব কিনা। তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। এত কিছু করার মূল কাজই হচ্ছে কিন্তু বাস্তবায়ন। একটা আমরা প্রকল্প হাতে নিলাম, সেটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সঠিকভাবে সেটা ইমপ্লিমেন্টেশন করা, বাস্তবায়ন করা। তাহলে কি করতে হবে? প্রকল্পের মূল্য নিরূপণের মাধ্যমে প্রকল্প সম্মুখ পানে অগ্রসর হচ্ছে কিনা, সামনের দিকে অগ্রসর হচ্ছে কিনা, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে কিনা, যে একটা কাজ করলাম এগুচ্ছেই না, সেখানেই থেমে আছে, তাহলে কিন্তু প্রকল্পের মূল্য নিরূপণের বৈশিষ্ট্যটা সঠিকভাবে পূরণ করা সম্ভব হবে না। প্রকল্পের মূল্য নিরূপণ করার অর্থ হলো প্রকল্প সঠিকভাবে গ্রহণ করা, বাস্তবায়ন করা এবং প্রকল্পটি যাতে সহজতর হয়, বাস্তবায়ন করতে গেলে সহজ হয়, সহজে সেটা শেষ করতে পারে। যে প্রকল্পটা যে সময়ের জন্য হাতে নিয়েছে, সেটা 5 বছর মেয়াদি হোক, 10 বছর মেয়াদি হোক, সঠিক সময়ে সেই কাজটাকে তুলে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু প্রকল্পের মূল্য নিরূপণের বৈশিষ্ট্য সঠিকভাবে পূরণ করা সম্ভব হবে। এজন্য বাস্তবায়নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা জানলাম যে প্রকল্পের মূল্য নিরূপণের বৈশিষ্ট্যগুলো কি। এখন জানবো আমরা প্রকল্পের মূল্য নিরূপণের বিভিন্ন দিক, কি কি দিক রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জনগোষ্ঠীর কল্যাণের উদ্দেশ্যে কোনো কার্যক্রম, তার মানে কি কোনো একটা কাজ কিন্তু নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী, নির্দিষ্ট কিছু এলাকার মানুষের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে, সেগুলোর কথা এখানে বলা হয়েছে। এই কার্যক্রম গ্রহণ করাকে প্রকল্পে বলে। প্রকল্পটা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে যে এই সময়ের ভিতরে এটা শেষ করতে হবে এবং নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর, সারা দেশে সবার জন্য কিন্তু সেটা করা সম্ভবপর না। যখন কোথাও একটা প্রকল্প হাতে নেয় নির্দিষ্ট এলাকা ভিত্তিক, একটি প্রকল্প সাধারণত দুটি উদ্দেশ্যে পরিচালিত হয়, একটি হচ্ছে মুনাফা লাভ, আরেকটি হচ্ছে সমাজের কল্যাণ। এই যে যত কিছু করা হয় সেখান থেকে অর্থনৈতিকভাবে কতটা লাভবান হওয়া যাবে এবং মানুষ কতটা বেনিফিটেড হবে, এই দুইটা দিক মাথায় রেখে কিন্তু প্রকল্পটা হাতে নেওয়া হয়। তাহলে প্রকল্পের মূল্য নিরূপণের বিভিন্ন দিকের ভিতরে কি কি আছে? অর্থনৈতিক সম্ভাব্যতা, কারিগরি সম্ভাব্যতা, আর্থিক যথার্থতা, ব্যবস্থাপনাগত যথার্থতা ও বিনিয়োগের যথার্থতা। অর্থনৈতিক সম্ভাব্যতার যে দিকগুলো রয়েছে এর ভিতরে আবার আছে যে কোনো প্রকল্প দ্বারা উৎপাদিত দ্রব্যের বিক্রয়ের মানে জন্য কোনো প্রতিযোগিতামূলক বাজার আছে কিনা। কোনো একটা প্রকল্প হাতে নিল, কোনো কিছু তোমার ইনভেস্ট করে সেখান থেকে যদি লাভবান না হয় অর্থনৈতিকভাবে, তাহলে কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হবে না। তারপরে এই যে প্রকল্প দ্বারা উৎপাদিত দ্রব্যের সাথে আমদানি কিন্তু এই যে দ্রব্যের মূল্যটা কেমন হবে সেটাও কিন্তু নির্ধারণ করে থাকে এই অর্থনৈতিক সম্ভাব্যতার ক্ষেত্রে। তারপরে হচ্ছে কারিগরি সম্ভাব্যতা, টেকনিক্যাল যে সাইটের কথা বলা হয়েছে, কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের চেষ্টা চালানো হয়। এটা কাজ করার ফলে কতটুকু প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা সম্পর্কে বলা হয়েছে। প্রকল্পের জন্য প্রয়োজনীয় যে ইনপুট গুলো দরকার যুক্তিসঙ্গত কিনা, এই কাজগুলো করার জন্য যে টেকনিক্যাল যে জিনিসপাতিগুলো সেগুলো যুক্তিসঙ্গত কিনা, প্রকল্পের যে প্রকৌশলগত নকশা রয়েছে সেটা যথার্থ কিনা, কারণ নকশা ছাড়া কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। তারপরে প্রকল্প উৎপাদনের প্রক্রিয়া বিবেচনায় নেওয়া হয়েছে কিনা, তারপরে প্রকল্পে অবস্থানের অর্থনৈতিকভাবে সেটা সুবিধাজনক কিনা, সেগুলো কিন্তু মাথায় রেখে এই প্রকল্পের মূল্য নিরূপণ করা হয় কারিগরি সম্ভাব্যতার মাধ্যমে। তারপরে হচ্ছে আর্থিক যথার্থতা। আর্থিক যথার্থতার ক্ষেত্রে বলা হয়েছে যে দামটা কতটুকু গণনা সম্পূর্ণ কিনা, বাস্তবসম্মত। একটা কোনো কিছু তৈরি করার ফলে দামটা যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষের সাধ্যের বাইরে চলে যাবে। হয়তো কিছু সংখ্যক লোক কিনতে পারবে কিন্তু ম্যাক্সিমাম লোকের সাধ্যের বাইরে চলে যাবে, তাহলে কিন্তু ওইটা খুব একটা ফলপ্রসূ হবে না।
তারপরে যে প্রস্তাবিত যে প্রকল্প রয়েছে কিভাবে অর্থায়ন করা হবে, সেটা যদি কোনো কিছু তৈরি করার ফলে সেটা যদি তোমার সম্ভাব্য মূল্য না পাওয়া যায়, কোনোভাবে কিন্তু সেটা ফলপ্রসূ হবে না। সেজন্য মূলধন কাঠামো আর্থিকভাবে সন্তোষজনক কিনা দেখতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে যে প্রস্তাবিত যে সম্পদ রয়েছে সেটা কাঠামো পর্যাপ্ত কিনা, সবগুলো মাথায় রেখে কিন্তু করা হয়ে থাকে। তারপরে হচ্ছে ব্যবস্থাপনাগত যথার্থতা, প্রকল্পের সর্বোচ্চ পর্যায়ে কর্মীগণ পর্যাপ্ত অভিজ্ঞতা আছে কিনা। এই যে ব্যবস্থাপনাগত যথার্থতার ক্ষেত্রে যে ম্যানেজমেন্ট করে, সেখানে কিন্তু যখন কর্মী নিয়োগ করবে, কর্মীদের যোগ্যতা আছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং দক্ষতা যোগ্যতা বিবেচনা করে পছন্দ করা হয়েছে কিনা। সেখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুবই মাথায় রাখতে হবে। এই কাজগুলো ম্যানেজমেন্ট লেভেলের লোকজন করে থাকে। তারপরে এই যে এই শ্রমিকগুলোকে ঠিকভাবে সুপারভাইজ করতে হবে, এবং যে সুপারভাইজ নিয়োগ করতে হবে তারই দক্ষতা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, কিভাবে একজন মানুষকে তোমার মূল্যায়ন করবে। নিজেরই যদি সেই যোগ্যতা না থাকে তাহলে কিন্তু কর্মীদের মূল্যায়ন করা সম্ভব হবে না। তারপর হচ্ছে বিনিয়োগের যথার্থতা, কারণ বিনিয়োগ যে করা হয়েছে এই বিনিয়োগ থেকে কতটুকু রেসপন্স পাচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। একটি প্রকল্প তার স্পন্সরদেরকে পরিমাণ বেনিফিট দিতে হবে, এবং এই একটা প্রকল্প কাজে নেওয়ার জন্য যারা স্পন্সর করবে তাদের তো ঠিক সময় বেনিফিটটা দিতে হবে, নাহলে কিন্তু ইন ফিউচারে তারা আর কোনো কাজে সহায়তা করবে না আর্থিকভাবে। আর আর্থিকভাবে সহায়তা না করে জাতীয় অর্থনীতির জন্য কিন্তু এটা বেনিফিটেড কিনা। কোন একটা প্রকল্প হাতে নিয়ে আর্থিকভাবে খুব একটা লাভবান না হলে সেই প্রকল্পটা কি হবে, লস প্রজেক্ট হয়ে যাবে না। এই জন্য এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রকল্পের মূল্য নিরূপণের বিভিন্ন দিক সম্পর্কে জানলাম। এবার জানবো আমরা প্রকল্পের মূল্য নিরূপণের প্রকারভেদ, কি কি প্রকারভেদ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রকল্পের মূল্য নিরূপণের প্রকারভেদের ভিতরে আছে আর্থিক মূল্য নিরূপণ করা, অর্থনৈতিক মূল্য নিরূপণ করা, তারপরে কারিগরি মূল্য নিরূপণ করা, ব্যবস্থাপনাগত মূল্য নিরূপণ করা, আর সামাজিক সেবা খাত প্রকল্পের মূল্য নিরূপণ করা। এইগুলো সম্পর্কে আমরা আজকে একটা সাধারণ ধারণা নিব। নেক্সট ক্লাসে এই প্রত্যেকটা নিয়ে আর্থিক মূল্য নিরূপণের ডিটেলস, তারপরে অর্থনৈতিক, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের আরেকটু ডিটেলসে জানবো। আজকে আমরা জানি যে আর্থিক মূল্য নিরূপণটা কি। আর্থিক মূল্য নিরূপণ হচ্ছে কোন প্রকল্প আর্থিক দিক দিয়ে লাভজনক কিনা এই প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণের মাধ্যমে সেটা জানা সম্ভব। কোন একটা প্রকল্প প্রজেক্ট যখন হাতে নেওয়া হয়, প্ল্যান করা হয়, তখন এই আর্থিক মূল্য নিরূপণের ক্ষেত্রে যে সেটা কতটা লাভজনক হবে। যদি আমরা জানি যে কোনো প্রজেক্টে লাভ নাই, তাহলে কি আমরা সেই প্রজেক্ট করব না। সেই জন্য আর্থিক মূল্য নিরূপণের এই জিনিসটা সব ভালোভাবে বলা হয়েছে যে কতটা লাভজনক সেটা মাথায় রেখে তারপরে মুনাফা, আর যারা স্পন্সর করবে তাদেরকেও তো বেনিফিট দিতে হবে। যদি আমরা যে তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে ঠিক সময় বেনিফিটটা না দিতে পারি, তাদের শেয়ারটা না দিতে পারি, তাহলে কিন্তু আর্থিকভাবে আমাদের আর সাহায্য সহযোগিতা করবে না। এই জন্য আর্থিক মূল্য নিরূপণের ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এবং মুনাফা অর্জনকারী প্রকল্প সময়ের খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং যেটাতে লাভবান বেশি হওয়া যাবে সেটা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে এটাকে দেখতে হবে। তারপর হচ্ছে অর্থনৈতিক মূল্য নিরূপণ। আর্থিক মূল্য নিরূপণ, অর্থনৈতিক মূল্য নিরূপণটাও কিন্তু সেম। প্রকল্পের আর্থিক বা সার্বিক সম্ভাব্যতা বিশ্লেষণের মধ্যে অর্থনৈতিক সম্ভাব্যতা বিশ্লেষণটা অন্যতম। অর্থনৈতিক মূল্য নিরূপণের মূল উদ্দেশ্য হলো যে প্রস্তাবিত যে বিনিয়োগ বা প্রকল্পটি রয়েছে সেটা অর্থনৈতিক দিক দিয়ে যথার্থ কিনা সেটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে কারিগরি মূল্য নিরূপণ। এখানে যে কারিগরি মূল্য নিরূপণ, টেকনিক্যাল যে অ্যাপ্রেজালের কথা বলছে, টেকনিক্যাল দিকটাও মাথায় রাখতে হবে যে প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা। একটা প্রকল্প হাতে নেওয়ার পরে সেটা যদি কারিগরি ত্রুটি থাকে তাহলে কিন্তু মানে যে সময়টা পর্যন্ত থাকার কথা তার আগে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই অর্থনৈতিক যত এতদিন ধরে কাজ করে কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেটা সঠিক ফল পাওয়া যাবে না, সুবিধাটা পাওয়া যাবে না। এই জন্য এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে যৌক্তিকতা আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা,
এবং যেরকম হতে পারে যে একটা নদী, এই যে পদ্মা সেতুটা কি করা হচ্ছে, নদীর উপরে একটা ব্রিজ করা হচ্ছে, একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময়সীমার আগে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কি আর্থিকভাবে আমরা লুজার হব না? এজন্য কারিগরি মূল্য নিরূপণের ক্ষেত্রে এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ব্যবস্থাপনাগত ত্রুটিতেই তো বলা হয়েছে যে কর্মী নিয়োগের ক্ষেত্রে আমরা যদি যোগ্য কর্মী নিয়োগ না করি তাহলে কিন্তু আমাদের খুব একটা লাভবান হব না। এই প্রকল্পকে তখনই যথাযথ বা বাস্তবায়ন করা সম্ভব হবে সেটা হচ্ছে এই যে ব্যবস্থাপনাগত মূল্য নিরূপণটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা করার অপেক্ষা রাখে না। ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে করা যায়, ম্যানেজমেন্ট লেভেলটা যদি ঠিকভাবে মেনটেন করা যায় তাহলে কিন্তু আমাদের এই ত্রুটিগুলো দূর করা সম্ভব। তারপর হচ্ছে সামাজিক সেবা খাত প্রকল্পের মূল্য নিরূপণ। এখানে যেটা বলা হয়েছে যে একটা সময়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের যে সময়টা, সেখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উত্তরণ মানব জীবনে কিন্তু খুব একটা মানে পরিবর্তন এনেছে। এই যে যখন একটা সময় আমাদের কি ছিল, আমাদের দেশটা তো কৃষি প্রধান দেশ, সবাই কৃষির উপর নির্ভর করতো। যখন এই যে শিল্প বিপ্লবটা হলো, বিভিন্ন কলকারখানা তৈরি হলো, মানুষ সেখানে কাজ করতে পারে, এটা কিন্তু সামাজিক সেবা খাত হিসেবে হাজার হাজার বেকার ছেলে মেয়ে সেখানে কাজ করার সুযোগ পাচ্ছে, তার মাধ্যমে তারা তাদের জীবনযাত্রার মানটাকে উন্নত করতে পারছে। এটা কিন্তু একটা সামাজিক সেবা খাত বলা হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রকল্পের মূল্য নিরূপণের মাধ্যমে। এই যে পদ্মা সেতু করতে যাই, সেখানে কি অনেক শ্রমিক নিয়োগ করা হয়েছে না? সেই শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে, তার মাধ্যমে তাদের পরিবার জীবনযাত্রার মানের উন্নত করতে পারছে। এরকম শিল্প বিপ্লবের মাধ্যমে বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছে। এই যে গার্মেন্টস গুলো, সেখানে দেখো লাখ লাখ শ্রমিক কাজ করেন, বেকার কর্মসংস্থান হয়েছে, তো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? প্রকল্প মূল্য নিরূপণ সম্পর্কে জানলাম, প্রকল্পের মূল্য নিরূপণের বৈশিষ্ট্য, প্রকল্পের মূল্য নিরূপণের বিভিন্ন দিক সমূহ, তারপরে হচ্ছে প্রকল্পের মূল্য নিরূপণের প্রকারভেদ সমূহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।